মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনুসের দেশ বিক্রির যে বাণিজ্য চুক্তি, সেটা সম্পর্কে সারা বাংলাদেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। জঙ্গিবাদের প্রভাব এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার প্রভাব সত্ত্বেও এতটা সচেতনতা আগে বোধহয় কোনো চুক্তি নিয়ে তৈরি হয় নাই। এই সচেতনতার কি প্রভাবটা সরকারের উপর পড়লো? তারেক রহমান সরকার তো একেবারে এত দ্রুত যে 14টা বোয়িং কিনার চুক্তি করে ফেলবেন, এইটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু তারেক রহমান এই চুক্তি কেন করলেন? আসুন এই ভিডিওতে আমি সেই প্রশ্নটার উত্তর দিব, বা এটার প্রভাবটা কি। তার আগে কিছু এই চুক্তির কিছু টেকনিক্যাল জিনিস বা কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করি। 14টা বোয়িং কিনতে খরচ হবে 45,000 কোটি টাকার বেশি। এটা হলো প্রায় 1.25টা পদ্মা ব্রিজ তৈরি করার সামিল, 1.25 বা 1.5টা। আমাদের বিমান সংস্থা তারা এই 14টা বোয়িং চালাবে। আমাদের এই বিমান কোম্পানিটা নিয়ে আমার প্রথম যে একবার 2005 সালে বেশ একেবারে একটা রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। কেন জানেন? আমি তখন রোমে চাকরি করি, তৃতীয় সচিব হিসাবে পাসপোর্ট, আমাদের প্রবাসী কমিউনিটির লোকজনের কনসুলার সার্ভিস দেই, পাসপোর্ট দেই। এবং তখন আমাদের গ্রিসে কোনো দূতাবাস ছিল না। তা আমরা এই রোম থেকে মাসে মাসে আমরা ওই ডিপ্লোম্যাটরা বা অফিসাররা গ্রিসে গিয়ে পাসপোর্টে সই টই করে আসতাম। তো যেটা হয়, আমাদের কমিউনিটির নানা ধরনের সালিশ দরবার করতে হয় অনেক সময়। এটা যারা কমিউনিটির সদস্যরা আছেন প্রবাসী তারা বুঝবেন, অথবা যারা এইসব চাকরিগুলা করেছেন তারা বুঝবেন। তখন আমি এর আগে আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমি কিভাবে গ্রিসে অনেক বেশি যেতাম, আমাকে রাষ্ট্রদূতরা পাঠাতো। সেই ব্যাখ্যা গিয়ে এই ভিডিওটা দেরি করতে চাই না। কিন্তু আমি যে মাঝে মাঝে গ্রিসে যেতাম, ধরুন মাসে 2 মাসে অনেক সালিশ দরবার করতাম। তো আমার অনুপস্থিতিতে একজন লোক সালিশ করতো, সে কে? বিমানের স্টেশন ম্যানেজার, অর্থাৎ গ্রিসে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার। আমি বুঝতে পারিনি অনেকদিন, কয়েক মাস বিষয়টা, যে মানে গ্রিসে বিমানের স্টেশন ম্যানেজার। পরে দেখি যে সত্যি সত্যি গ্রিসে একটা বিমানের অফিস আছে, সেখানে একটা স্টেশন ম্যানেজার আছে। আপনি আপনি যদি এগুলা জানেন, হাসি কিভাবে থামাবেন। তখন 2005-6 সালে রোমে বিমানের একটা ফ্লাইট যেত, সেখানে বিমানের 2জন অফিসার ওইখানে তারা স্টেশন করেছিল, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার, একজন স্টেশন ম্যানেজার। ঠিক আছে, এটা মানলাম, বিমানের অফিস আছে রোমে। কিন্তু গ্রিসে, অ্যাথেন্সে কেন বিমানের স্টেশন ম্যানেজার, এবং অ্যাথেন্সে কেন বিমানের অফিস, এবং সেখানে কোনো ফ্লাইট নাই? মানে অদ্ভুত বিষয় হলো যে আমার বুঝতেই এত সময় লাগলো যে বিমান, মানে একটা দেশের দূতাবাস নাই যেই দেশে, সেই দেশে বিমানের একটা দূতাবাস আছে। এটা তখন আমার যে মানে এই পুরা জিনিসটা আমার শুধু হাসি পেত, যে বিমানের দূতাবাস এথেন্সে আছে, অর্থাৎ গ্রিসে বিমানের দূতাবাস আছে, বাংলাদেশ সরকারের দূতাবাস নাই। এই গল্পটা দিয়ে আপনি বুঝে যাবেন যে আমাদের এই যে বিমান যে সরকারি সংস্থাটা, এটা কিভাবে, এটা যে কেন এত অলাভজনক, এটা যে কেন এত অর্থদণ্ড দেয়। আরো অনেক জিনিস আমি বিদেশে চাকরি করার কারণে বিমানের জানি, অর্থাৎ তারা যেভাবে শুধু অর্থকড়ি নষ্ট করে, সরকার থেকে টাকা পয়সা যেভাবে তারা মানে ইভেন সরকার থেকে নিয়ে নেয় বিভিন্ন সরকারি ফ্লাইট গেলে, এবং কিভাবে এই সংস্থাটা, মানে এটা দিয়ে কোনো সরকার খুব একটা কিছু করতে পারে নাই। তো এইরকম একটা অলাভজনক বিমান যে বাংলাদেশ বিমান, আমাদের যে ন্যাশনাল এয়ারক্রাফট এয়ারলাইন বা ক্যারিয়ার বলে এটাকে, ফ্ল্যাগ ক্যারিয়ার, হ্যাঁ, এটার একটা পোটেনশিয়াল ছিল। হয়তো শেখ হাসিনা সরকার, আমার ধারণা এইবারে হয়তো উনি এটা শুরু করতেন না, আমাদের বিমানটাকে একেবারে থাই এয়ারের মতো, অন্তত থাই এয়ারের সমপরিমাণে বা মালয়েশিয়ান এয়ারের সমপরিমাণে লাভজনক করার কিন্তু পোটেনশিয়াল আছে। কিন্তু তার জন্য তো এটাকে একেবারে খোল নলছে পাল্টে দিতে হবে। সেটা তো করতেও অন্তত 10-15-20 বছর সময় লেগে যাবে। এইরকম একটা মুমূর্ষু
সম্পূর্ণরূপে যে মানে রাষ্ট্রের ক্ষতি, অর্থ ধ্বংস করে একটা শুধু নামের জন্য একটা প্রতিষ্ঠান চালানো বিমান, তাদের হাতে তারেক রহমান এই ইউনূসের করে যাওয়া দেশ বিক্রির চুক্তির জন্য ৪৫,০০০ কোটি টাকা ব্যয় করলেন আমেরিকাকে খুশি করার জন্য। তারেক রহমান তো অনেক ধরনের মানে উনি একটা ভাব দিচ্ছেন যে উনি অনেক অনেক কিছু করবেন বাংলাদেশের জন্য, অনেক অনেক দেশপ্রেমিক কাজ করবেন। তারেক রহমান আপনার উপদেষ্টা বা মন্ত্রী বা আপনার রাজনেতা কর্মীরা যদি আমার এই ভিডিওটা শুনে একটু চিন্তা করবেন, কার জন্য আপনি ৪৫,০০০ কোটি টাকা খরচ করে দিলেন এই বিমানের। যা হোক, এটা তো করলেন তারেক রহমান, কিন্তু এর পেছনে পটভূমিকাতে আমি ২-৩টা কথা বলবো। পটভূমিকা হলো যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর উনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা একটা পড়ন্ত সুপার পাওয়ার, এখনো সে পৃথিবীতে ১ নম্বর, কিন্তু আগামী ১৫-২০ বছরে অতি দ্রুত সে কিন্তু ২ নম্বরে চলে যাবে, চীন ১ নম্বরে চলে আসবে। এটা মার্কিনীদের অনেকের সহ্য হচ্ছে না। এটার অনেক ধরনের তৎপরতা তারা চালাচ্ছে। গত ৮-১০-১২ বছর ধরে মার্কিনীরা সারা পৃথিবীতে যত ধরনের তৎপরতা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর ১ নম্বর সুপার পাওয়ার হিসাবে ধরে রাখার জন্য। তার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ছিল একটা মানে এক ধরনের আর প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল টাকাতে উঠা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থকড়ি কমে গেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা কড়ি বাড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে মানে উন্মত্ত হয়ে গেছে। এই জন্য উনি এই যে ট্যারিফ, বিভিন্ন দেশে দেশে ট্যারিফ উনি করছেন, উনি বিভিন্ন দেশে ট্যারিফ প্রবর্তন করছেন। এটা আপনারা নিশ্চয় মনে রাখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনূসকে একটা চিঠি লিখেছিল, পরে তারেক রহমান সাহেবের ইলেকশনের পর তারেক রহমান সাহেবকে একটা চিঠি লিখেছে কংগ্রাচুলেশন জানিয়ে। ইউনূসকে যে চিঠিটা সে লিখেছিল সেখানে ট্রাম্প একদম বলে দিয়েছেন যে আমাদের বাণিজ্যে ভারসাম্য আনতে হবে, অর্থাৎ দুই দেশের বাণিজ্য সমান করতে হবে। আর তারেক রহমানকে যে চিঠিটা উনি লিখেছেন সেইটাও কিন্তু ওই চিঠিটাও খুবই একেবারে চাকর বাকরকে যেভাবে চিঠি লেখে সেভাবে, এবং তারেক রহমানকে যে চিঠিটা প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এটাও কোনো কূটনীতির ভাষা ছিল না, অত্যন্ত অপমানজনকভাবে সেখানে তারেক রহমানকে উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউনূস যে চুক্তিটা করে গেছে সেই চুক্তিটা তোমাকে মানতে হবে, প্লাস আরো আমাদের সামরিক দুই দেশের মধ্যে অর্থাৎ ডিফেন্স কিছু এগ্রিমেন্ট করতে হবে। আপনারা জানেন এই ধরনের ২-৩টা চুক্তি দুই দেশের মধ্যে বিবেচনাধীন আছে, এবং দুটা চিঠিতেই উনি ওনার স্বভাব সুলভ ধমকের সুরে, অপমানজনক সুরে কিন্তু ইউনূসকেও লিখলেন, তারেক রহমানকেও লিখলেন। এবং যারা এই দুটা চিঠি নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা করা যায়, আমি সেই দিকে যাচ্ছি না। যেই দুইটা চিঠিতেই ধমক দিয়ে অপমান করে ট্রাম্প সাহেব যেই জিনিসটা বুঝাতে চাইলেন যে উনি বাণিজ্যটাকে, ইউনূসের চিঠিটাতে উনি একটা শব্দমালা ব্যবহার করেছিলেন যে ডিফিসিট ডিসপ্যারিটি উনি শেষ করতে চান। এই ডিফিসিট ডিসপ্যারিটি নিয়েই আমি এখন আলোচনা করব। আপনারা জানেন যে ইউনূস যেই দাসখতের চুক্তি অর্থাৎ দেশ বিক্রির চুক্তি করেছে সেটাতে শুধু এটাই নেই, মানে শুধু এইটা দিয়ে যদি ইউনূস শেষ করতো তাহলেও কিন্তু ইউনূসকে যদি আপনি এখন ৫০০ বার মানে ফাঁসি দেন, এখন তো আপনাকে ২ লক্ষ বার ফাঁসি দিতে হবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছিলেন ইউনূসের কাছে চিঠিতে যে উনি ডিফিসিট ডিসপ্যারিটি বাংলাদেশের সাথে শেষ করতে চান। যাক, এইটাই আলোচনা করি। ডিফিসিট ডিসপ্যারিটিটা কি, এটা কি রকম হতে পারে, এই আলোচনাটা আমাদের একটু দরকার। এবং আমি সাধারণত আমি রাজনৈতিক আলোচনাগুলা করি, তথ্য বা এগুলা নিয়ে আমি ওই রকম আসলে তুলে ধরি না, কিন্তু আজকে বাধ্য হয়ে জাস্ট আপনাদের একটু আইডিয়ার জন্য তুলে ধরছি। অর্থাৎ বাণিজ্যের ভারসাম্যহীনতা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে। উনি ইউনূস এবং তারেক রহমানকে বলেছেন যে এইটা উনি শেষ করবেন। আমরা ২০২৩ সালের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যের ডিসপ্যারিটিটা দেখেন, আপাত চোখে এটা ডিসপ্যারিটি মনে হবে। কারণ হলো ২০২৩ সাল কেন বলছি, ২০২৪ থেকে কিন্তু বাংলাদেশের আর কোনো কিছু ঠিক নেই। ২০২৩ পর্যন্ত সব ঠিক ছিল। এর জন্য সর্বশেষ যে বছরটা ঠিক ছিল সেই বছরের ডেটাটা আমি দিচ্ছি। ২০২৩ সালে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে কত, $৮ বিলিয়ন জিনিসপত্র, বেশিরভাগই গার্মেন্টস। আর
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2.25 বিলিয়ন জিনিসপত্র, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করেন যে সফিস্টিকেটেড বা যে ধরনের জিনিসপত্র বিক্রি করার সেগুলো। অর্থাৎ আমরা বোঝার স্বার্থে, সহজের স্বার্থে আমরা ধরে নিলাম 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করেছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছে $8 বিলিয়ন দ্রব্য, আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2 বিলিয়ন জিনিসপত্র। তাহলে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলকভাবে বাংলাদেশ বেশি বিক্রি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কম বিক্রি করছে, অর্থাৎ যদি প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো $6 বিলিয়ন বেশি বিক্রি করতে পারতো, অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে $8 বিলিয়ন জিনিস, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি $2 বিলিয়নের জিনিস বাংলাদেশে বিক্রি না করে যদি $8 বিলিয়ন জিনিস বাংলাদেশে বিক্রি করে, তাহলে উনি যেটা বলেছিলেন যে এই যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলক অসাম্য যে বাণিজ্যের দুই দেশের মধ্যে, সেটা হতো, মানে সেটাই উনি বুঝাইতে চাইছেন, ওই $6 বিলিয়ন কম কেন। এবং উনি চাচ্ছেন যে এটা $8 বিলিয়ন হোক, অথবা $2 বিলিয়ন হোক, যার জন্য উনি প্রথমে 35-37% করলেন, পরে দেশ বিক্রির চুক্তির পরে 19% করে দিলেন। এটারও অনেক বক্তব্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু এই যে ডেফিসিট ডিসপ্যারিটিটা আমি শুধু একটু প্রশ্ন করতে চাই, আসলে কি ডেফিসিট ডিসপ্যারিটি ছিল বাংলাদেশের? দেখেন বাংলাদেশের এই যে সিপিডি বলেন বা যারা অর্থনীতির কথা বলেন, কেউ কি এটা নিয়ে একবারও কথা বলেছে? আমাদের এমনকি আমাদের আওয়ামী লীগের যারা এসব নিয়ে কথা বলে, আমি তো অর্থনীতি নিয়ে কথা বলি না, তারাও কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের কাউকে বোঝাতে পারেনি। অথচ এই জিনিসগুলো, টেকনিক্যাল জিনিসগুলো, উপাত্ত তথ্যগুলা কিন্তু ভালোভাবে কিন্তু সব জায়গায় বিশ্লেষণ করার জিনিস দরকার, এবং বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার। এবং দেখুন, এই যে জিনিসটা তারা কেউ বললো না, এরা কিন্তু এমন নয় যে ডেফিসিট ডিসপ্যারিটি যে কথাটা ট্রাম্প সাহেব ইংরেজিতে বলছেন, বাংলাদেশের ডিসকোর্সে যে এই কথাটা নাই, এটা কিন্তু সত্য না। এটা আছে বছরের পর বছর, 30-40 বছর ধরে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা সবসময় ভারতের সাথে এটা নিয়ে আসে যে ভারতের সাথে আমাদের ব্যাপক বাণিজ্যের ভারসাম্য রয়ে গেছে, অর্থাৎ ভারসাম্যহীনতা আছে। কারণ কি, ভারত 2023 সালে বাংলাদেশে $11 বিলিয়ন কিন্তু রপ্তানি করেছে, আর বাংলাদেশ রপ্তানি করেছে $2 বিলিয়ন কিছু কম। অর্থাৎ এই স্বাধীনতা বিরোধীরা সবসময় ওই যে $11 বিলিয়ন যুক্তি নিয়ে এসে সবসময় ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদের, অর্থাৎ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে। আজকে ভারতের জিনিসটা আমি যাব না, শুধু ভারত নিয়ে একটা কথা বলবো। এই ফিগারটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে ডেফিসিট ডিসপ্যারিটি ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ করেছেন, সেটা নিয়ে কথা বলি। দেখুন, আপনি যদি দেশপ্রেমিক সরকার হন, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, বা বুদ্ধি না, একেবারে কমন সেন্স যদি থাকে, কখনোই এখানে আপনি এই প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছে ইউনূসের কাছে কিংবা তারেক রহমানের কাছে, যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ বাণিজ্যের যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু আসলে এক্সিস্ট করতো না। কেন করতো না জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ তো এক নয়। আপনি ডেফিসিট ডিসপ্যারিটির কথাটা যখন আনবে, আপনি 3টা জিনিস তখন তুলে ধরবেন। সেই 3টা জিনিস কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় কত, বাংলাদেশের মাথা পিছু আয় কত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি কত, বাংলাদেশের অর্থনীতির সাইজ কত। এটা আমি হিসাবটা দেই আপনাদেরকে। 2023 সালে বাংলাদেশের মাথা পিছু আয় যেটা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় ছিল তার 32 গুণ। 2023 সালে বাংলাদেশের আপনার অর্থনীতির যে সাইজ, তার 63 গুণ বড় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বুঝতে পেরেছেন? তাহলে, এবং আপনি যদি 3টা জিনিস এখানে বিবেচনা করেন এই বাণিজ্যের ক্ষেত্রে, যে এই যে আমি যে 2টা জিনিস বললাম, যে অর্থনীতির সাইজ কত প্রতিটা দেশের এবং মাথা পিছু আয় কত, তার সাথে যদি আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন, যে আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা বিক্রি করছি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রয়োজন।
আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি যেটা কিনেছি সেটা আমার জন্য কতটা প্রয়োজন, আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোনো বাজার থেকে কিনলে এটা কত গুণ বেশি দামে কিনতে পারবে, আর আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেছি সেটা আমি অন্য কোনো বাজার থেকে কিনলে কম দামে কিনতে পারবো কি না। দেখুন প্রতিটা জিনিস যদি আমরা শেষেরটা ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 2 বিলিয়নের যে জিনিসপত্র কিনি এটা অন্য ভারত চীন এসব থেকে কিনলে আমরা আরো অনেক সস্তায় কিনতে পারবো। আর আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে $8 বিলিয়ন কাপড় বিক্রি করি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আর কোথাও এত কম দামে পাবে না বলেই কিন্তু সে আমাদের কাছ থেকে কেনে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভয়টা দেখিয়েছে ট্যারিফ দিয়ে, ওইটার কোনো আসলে ট্যারিফের ভয়ের দরকার ছিল না। কিন্তু আমি ওই জায়গাটায় আনি, আপনি যদি এই যে 3টা বাস্তব সূচক আপনাদেরকে দিলাম, পার ক্যাপিটা জিডিপির ভারসাম্য ক্ষেত্রে মানে পার ক্যাপিটা জিডিপি, ইকোনমির সাইজ এবং আমার পারস্পরিক প্রয়োজনীয়তা, এই 3 নিরিখে যদি আপনি পারস্পরিক প্রয়োজনীয়তা বাদই দেন, শুধু যদি আপনি পার ক্যাপিটা জিডিপির থেকে চিন্তা করেন, তাহলে আমরা যে 2023 সালে আপনার $2 বিলিয়ন জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছি, সেই $2 বিলিয়ন এগেনস্টে আমার ওই যে আমি বললাম যে আমার 32 গুণ হলো পার ক্যাপিটা জিডিপি, তাহলে আমার কিন্তু 64 বিলিয়ন যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে জিনিসপত্র বিক্রি করতে পারতাম, অর্থাৎ রপ্তানি করতে পারতাম, তাহলে এটা যে ডেফিসিট ডিসপ্যারিটি এই প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে সেইটা আসলে পূরণ হয়। কিন্তু এই যে খুঁটিনাটি বিষয়গুলো বিবেচনা না করেই কোনো জায়গা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু চাতুর্যের সাথে বলুক না বুঝে বলুক বুঝে ফেলেছে। আর ইউনুস আর তারেক রহমান এরা কিন্তু ভয় পেয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে কথা বলে না খলিল, রজার খলিল, ওরে ও এখন তো পররাষ্ট্রমন্ত্রী। আমি ওর আকল জ্ঞান নিয়ে প্রশ্ন করব। ও যে মনে করেন যে ও এই খলিল মার্কিন নাগরিক, মার্কিন স্বার্থ দেখে সবই আছে, কিন্তু ও তো ইউনুসের হয়ে অর্থাৎ বাংলাদেশের হয়ে তো এইসব আলাদা আলোচনায় কিন্তু আপনারা দেখেছেন সবসময় খলিল ছিল অগ্রভাগে। খলিল কি এই প্রশ্নগুলো নিজেই চিন্তা করেছে কখনো? আমার মনে হয় না করে না, কারণ বাংলাদেশে আমি যত পররাষ্ট্রমন্ত্রী দেখেছি তাদের কোনো ধরনের আসলে গভীর চিন্তা করার কোনো, খলিলের তো নাই, এসে 2-1টাকে যাদেরকে একটু ভালো মনে করি তাদের মাথায়ও কোনো ক্রিয়েটিভ চিন্তা কখনো আমি দেখিনি। যাই হোক, এগুলো কারো বদনাম করতে বলছি নেই, তবে যেটা হলো যে আসলে দেখেন এই যে ডেফিসিট ডিসপ্যারিটি অর্থাৎ বাণিজ্যের যে ভারসাম্যহীনতা যেটা বলল প্রেসিডেন্ট ট্রাম্প, সেইটা যদি আপনি পার ক্যাপিটা জিডিপির অধীনে নেন, এইটা আপনার আমরা যে $2 বিলিয়ন কিনেছি এই ভারসাম্য আসতো আমরা যদি $64 বিলিয়ন যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পারতাম। আমরা বিক্রি করেছি মাত্র $8 বিলিয়ন। আর যদি ইকোনমির সাইজ হিসাবে ধরেন তাহলে কিন্তু এটা 63 গুণ বেড়ে যায়। তার মানে হলো যে $126 বিলিয়ন আমি যদি বিক্রি করতে পারতাম 2023 সালে, তাহলে এটা বাণিজ্যে ভারসাম্য আসতো। আর যদি ওই যে কার জিনিসের কতটা প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসের আমার কতটা প্রয়োজন, বা আমি এটা অন্য বাজার থেকে কিনতে পারি কিনা, বা আমার কাপড়ের মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রয়োজন সে অন্য বাজার থেকে কিনতে পারে কিনা, এইটা যদি আমরা ধরি তাহলে ওইটা 126-এর চেয়েও বেশি হয়ে যায়। অর্থাৎ আমরা যদি $2 বিলিয়ন কিনি তাহলে $126 বিলিয়ন চেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র আমার থেকে কিনতে হয়। যদি কিনে তাহলে সেটা এই যে সে যে নিজে একটা অন্যায্য ভারসাম্যহীনতার কথা বললো, সেই ভারসাম্য আসলে নেমে আসে। আমার মনে হয় আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বুঝাতে পারলাম যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে, মানে এত চালাক চতুর মানুষ থাকা সত্ত্বেও শুধু তর্কটাও তো বোধহয় কেউ করে নাই, অর্থাৎ কিভাবে মানে আপনার কত মূর্খের মতো মানে আমাদের লোকগুলাকে এরা তো মানে দেশ বিক্রি করার জন্য উন্মাদনায় কেউ তো তর্কই তুলে নাই। আর তুলুক বা না তুলুক, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিসপ্যারিটির কথা বললো, ডেফিসিট ডিসপ্যারিটি, সেটা তো আসলে এক্সিস্ট করে না। ডিসপ্যারিটি তো সবসময় আমরা হয়ে আসছি যদি আমরা সার্বিক অবস্থাটা তো আমরা যদি বিবেচনা করি। এর সাথে আরেকটা অবস্থা কিন্তু বিবেচনা করার আছে, এইটা হলো শুধু ফেয়ারনেস। আমি যে 3টা সূচক বললাম, মানে 3টা ক্রাইটেরিয়াতে বললাম, আপনার পার ক্যাপিটা জিডিপি, ইকোনমির সাইজ এবং প্রয়োজনীয়তা। আপনি যদি এর সাথে আরেকটা জিনিস যোগ করেন যে ধনী দেশ তো গরিব দেশকে একটু সাহায্য করবে, তাই না?
সেই দিক থেকেও তো যদি আপনি যদি আরো ফেভার নিতে চান, ওটা আরো বেড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ যদি $2 বিলিয়ন জিনিসপত্র আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনে, তাহলে এই চারটাকে যদি আমি যোগ করি, তাহলে আমার $200 বিলিয়ন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমি বিক্রি করতে পারি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নাম্বার সুপার পাওয়ার হিসাবে, আমার থেকে 32 গুণ বেশি পার ক্যাপিটা জিডিপি থাকার হিসাবে, আমার থেকে 63 গুণ বেশি ইকোনমির সাইজ নিয়ে একটা ফেয়ার ট্রেড ব্যালেন্স, মানে ট্রেড প্যারিটিতে আসে। আমার $2 বিলিয়ন কেনা ওর থেকে, আর আমার $200 বিলিয়ন ওর কাছে বিক্রি করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই জায়গায় এটাই তো হলোই না, এগুলার তর্ক ভবিষ্যতে আমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পক্ষে দেশপ্রেমিক সরকার যদি আমরা গঠন করি, আমরা এইভাবেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অবশ্য ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আজকের মতো এত ক্ষমতাধর রাষ্ট্র থাকে কিনা, কারণ ইরান যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি আইসোলেটেড এই দুনিয়া থেকে। তখন আমরা কিন্তু এই যুক্তিতে আলোচনাগুলো করতাম, এবং আমরা নিজেরাও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো কূটনীতি করিনি। যদিও আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে আমি যা দেখলাম, উনি ঠিক ছিলেন, কিন্তু ওনাকে মানসিকভাবে ওনার ফিলোসফিটাকে সাপোর্ট দিয়ে ওই কূটনীতিটা করার দরকার ছিল, যেটা আমিও মাঝে মধ্যে আপনাদের ভুল বার্তা দিয়েছি। কিন্তু আজ, কারণ আমি তো আর এই ইনার সার্কেলে ছিলাম না, আমি তো বাইরে থেকে যেটা দেখি, আমি মনে করি আমাদের আরো শক্তিশালী কূটনীতির দরকার ছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিলোসফি বা ওনার চিন্তাকে আমাদের কিন্তু কাজে লাগানোর দরকার ছিল। আর এই যে আমরা $8 বিলিয়ন জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করি, এটার প্রকৃত মূল্য কত? এখানে তো হয়তো $5 বিলিয়ন, কিন্তু ওই যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা অন্যান্য জায়গা থেকে তুলা, আমরা যে ওই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলি, আমরা তো সব মানে নিজেদের স্বয়ং সম্পূর্ণ না, অনেক জিনিস আমদানি করে তো আমরা গার্মেন্টসের কাপড়গুলা বানাই। সব দিক থেকে হয়তো এটা $2-2.5 বিলিয়ন থেকে ফরেন কারেন্সি রিজার্ভে আপনার হয়তো এইটা ব্যালেন্সটা থাকে, কারণ আপনি 8 বিলিয়ন কিনলেন, কিন্তু এই মালটার জন্য আপনি আবার 5 বিলিয়ন যদি আমদানি করেন, সেটা তো চলে গেল। এই $2-3 বিলিয়ন শেখ হাসিনার কাছে কোনো টাকাই ছিল না। ফলে শেখ হাসিনার যে স্বপ্ন ভীষণ, এগুলোর কাছে 2 বিলিয়ন 3 বিলিয়ন কিছুই না। এই জন্য শেখ হাসিনা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসলে আপোষে যান নাই। আর আমরা যদি আরেকটু চেষ্টা করতাম, আমরা কিন্তু এই 8 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে 8 বিলিয়নের গার্মেন্টসের বাজার আমরা চীন, রাশিয়া, ল্যাটিন আমেরিকাতে সৃষ্টি করতে পারতাম। আমাদের যদি সেই আপনার ক্রিয়েটিভ কূটনীতিটা আমাদের থাকতো, আমরা পারতাম। এখন আর শেখ হাসিনার সময় তো কূটনীতি নিয়ে কথা বলা যায়, এখন তো কোনো কূটনীতিই নেই, অর্থাৎ এখন কোনো ডিপ্লোমেসি নেই, এখন হলো দেশ বিক্রি। যাই হোক, আমার মনে হয় আপনারা ফিগারগুলো বুঝতে পেরেছেন। এই একটা হাস্যকর জিনিস এমন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসের কাছে ধরে দিল, এবং এরা বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করার জন্য এমন উন্মাদ হয়ে গেল, অবাক লাগে আসলে। তো বাংলাদেশের মানুষ এখন এগুলো বুঝতে পারছে এবং দেশ বিক্রির ব্যাপারে জানে। তাদের কনসোলেশনটা কি? বাংলাদেশের মানুষের এই যে ইউনুসের দেশ বিক্রি, তারেক রহমানের তড়িঘড়ি করে $45,000 14টা বোয়িং কেনার চুক্তি করা, মানুষের কনসোলেশন হতে পারে যে ওই যে তারা যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা যেটা ছড়িয়ে জঙ্গিরা 2024 ক্ষমতায় আসে, ওই ঘৃণাটার প্রতি, মানে এই যে তারা হাতে ধরে গোলামির যে শৃঙ্খল পায়ে পড়লো, এবং সাথে সাথে যে সে যে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার এই যে মানে যুক্তিহীন ডিফিসিট ডিসপ্যারিটি পুরো প্যারিটি করতে গিয়ে, যেটা সম্পূর্ণরূপে অযৌক্তিক, সে যে এটা তার সান্ত্বনাটা কি, যে অন্তত এটা বিক্রিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হচ্ছে, দরিদ্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হচ্ছে, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাটা মানে তার একটা সান্ত্বনা পেল, যে এটা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, যে ঘৃণা তার তৈরি হয়েছে, যে সেইটা আরো মানে ফিট করতে পারলো, যে না, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিক্রি হয়ে যায়। তো এইটার যেটা হবে কি জানেন, কনক্লুশনটা টানার আগে বলি, ভারতের সাথে যে আমাদের যে বাণিজ্য যে ভারসাম্যহীনতা, যে আমরা যে ধরুন আমরা $2 বিলিয়ন ভারতে রপ্তানি করি, ভারত আমাদের কাছে $12 বিলিয়ন রপ্তানি করে। এইখানে যদি আপনি ওই 3টা ক্রাইটেরিয়া নেন, এই ক্রাইটেরিয়ার মধ্যে ভারতের সাথে যেটা ক্রাইটেরিয়া সবচেয়ে আমাদের দরকার, সেটা হলো নির্ভরশীলতা। ভারত আমাদের কাছে যেগুলো বিক্রি করে, এগুলো প্রত্যেকটার জন্য আমরা কিন্তু নির্ভরশীল। না হলে বাংলাদেশে এত ভারত ঘৃণা থাকতে কেউ তো ভারত থেকে মালপত্র আনতে যেত না। এই সব ক্রাইটেরিয়া মিললে
ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতা তো নাই, বরঞ্চ ভারত থেকে দেখবেন যে $20 বিলিয়ন আসলে বাংলাদেশের আমদানি করা দরকার। এটা নিয়ে আমি একটা আলাদা আলোচনা করব, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আমি আজকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনাটা শেষ করলাম। সেইখানে আমি যেটা মানে কমন সেন্স যুক্তি দিয়ে যেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আমরা যে 2023 সালে $2 বিলিয়ন জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছি, আমরা তাদেরকে $8 বিলিয়ন বিক্রি করেছি। এখানে বাণিজ্যে কোনো ভারসাম্যহীনতা ছিল না। যদি আমরা $64 বিলিয়ন বিক্রি করতে পারতাম, তখন একটা প্যারিটি আসতো, অর্থাৎ একটা সাম্যতার ভিত্তিতে আসতো বাস্তব অবস্থাগুলো নিলে। সেটা তো হয় নাই। উপরন্তু এখন আমরা যে ইউনুস যে দেশ বিক্রি চুক্তি করে গেল, এটা অক্ষর অক্ষরে দেখা গেল তারেক রহমান এটা পালন করার জন্য উনি খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছেন। খলিল তো বলেই দিয়েছে যে এটা এই চুক্তি করার আগে জামাত এবং বিএনপি বলেছে, তাদের কনসার্ন ছিল। জামাত যদিও না বলেছে, জামাত তো আসলে জামাতের অফিসিয়াল ভার্সন তো জানা যায় না। তারেক রহমানের দল থেকে কিন্তু কিছু বলা হয় নাই যে, অর্থাৎ ইউনুস যে চুক্তি করেছিল, বোঝাই যাচ্ছে যে জামাত হোক তারেক রহমান হোক, এরা এই চুক্তি রক্ষা করত, যা যা করার করত। অর্থাৎ আমার কনক্লুশনটা যেটা, তারেক রহমান তার যে রাজনৈতিক ক্ষমতা, উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, এটার জন্য উনি আসলে কোনোভাবেই আর বাংলাদেশের মানুষের উপর নির্ভর করছেন না। উনি সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তারেক রহমান বাংলাদেশের মানে শক্তিতে তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় থাকবেন। তো তারেক রহমান এবং তার দলকে আমি জিজ্ঞেস করব যে এইটা কিন্তু আপনারা জিজ্ঞেস করবো, এটা ঠিক করেছেন কিনা জিজ্ঞেস করলে তো লাভ নাই, আপনারা তো এটাতে বাধা পড়ে গেছেন। আমি বলবো যে এটা অত্যন্ত খুবই খুবই একটা হঠকারী এবং রিস্কি মানে অত্যন্ত বিপদ কিন্তু তারেক রহমান কাঁধে নিলেন। এই বিপদ কিভাবে তারেক রহমান উতরে ওঠেন সেটা আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে।